ইয়েস, কি চাই? চোখ তুলে আফরা। সুদর্শন এক যুবককে দেখে আবার ফোনের দিকে তাকায়, মুচকি হেসে ফোন বাড়িয়ে দিয়ে বলে ওঠে, এটা মনে হয় আপনার। ওয়ালপেপারে তো আপনারই ছবি। হাতে নাই আফিফ, সত্যিই তার ছবি। অফিসিয়াল ইউনিফর্ম পরে বাবার দিকে স্যালুট দিয়ে তাকিয়ে আছে। নজরুল আলম সিদ্দিকীকে সেভাবে দেখা না গেলেও আফিফ এক নিমিষেই বুঝে ফেলেছে। এক পলক বিছানায় বালিশের পাশে থাকার নিজের ফোনটা দেখে বুঝতে বাকি রইল না এটা জিয়াউলের ফোন। হাসে সে, ছেলেটা পাগল। তবে পরক্ষণেই ফোন হারানোর ঘটনা মনে করে ধমকে ওঠে। ফোন ধরে রাখলেই যে প্রকৃতিবাদে আপনাদের ছবি তুলবে এমন লেম ভাবনা এখনো আপনাদের মাঝে আছে? রিডিকুলাস। বুঝতে পারে না আফরা। একজন মেয়ে তাকে দিয়ে বলল এই ফোনের মালিককে দিতে, তাই সে দিতে এসছে। এই লোক কি পাগল? নিজের তেজি কণ্ঠে বলল, মেয়েদের নিয়ে বিশ্লেষণ করার আগে নিজেদের নিয়ে বিশ্লেষণ করুন। একজন উপজাতি মেয়ে আমাকে ফোনটা দিয়ে বলল মালিককে ফেরত দিতে। মস্তিষ্ক খাটিয়ে কাজ করবেন। প্রমাণ আমার হাতে বলেই যে খুনটা আমি করেছি ভাবা আর্মিদের স্বভাব নাকি? আর্মিদের ভাবনা আপনার মস্তিষ্কের সাথে পড়বে না। প্রমাণ হাতে মানে আপনি ওই খুনের সাথে প্রত্যক্ষ হোক পরোক্ষ হোক জড়িত, হোক সেটা খুনি সাক্ষী ভিকটিম, যাই হোক। এবার আসতে পারেন, ধন্যবাদ। খট করে দরজা বন্ধ করে দেয় আফিফ। রাগে আফরা চোয়াল শক্ত হয়ে আসে। দরজায় লাথি বসিয়ে হাঁটা ধরে সে। বিড়বিড় করে বলে, আপনার শাস্তিও পাওনা রইল মিস্টার আফিফ মুনতাসির। সূর্যের আনাগোনা নেই দিগন্তে, সাদা মেঘে ছেয়ে আছে আকাশ। মেঘের বিচরণে আকাশ এক অদ্ভুত মায়াময় রূপ ধারণ করে নিজের সৌন্দর্য জাহির করছে। মেঘ বৃষ্টি সন্ধিক্ষণ। নীলাচল পর্যটন কেন্দ্রে দাঁড়িয়ে হাত দিয়ে মেঘ ছুঁয়ে দিচ্ছে মিহি। খানিক পর পর লাফিয়ে উঠছে। তার ধারণার বাইরে ছিল সব। হাত দিয়েও মেঘ ছোঁয়া যায়, কেমন উষ্ণ পানি হয়ে হাতে মিশে থাকে। মেঘের দেখা পেতেই তো খুব ভোরে চলে এসেছে রিসর্ট থেকে। খুশিতে আটখানা হয়ে মিহি আহিসকে প্রশ্ন করে। আব্বু, মেঘ কি খাওয়া যায়? হাসে আহিস। খানিক সময় তাকিয়ে থাকে মিহির মুখের দিকে। প্রকৃতির থেকে অসীম সৌন্দর্যের খোঁজ পায় আহিস। এত মায়া কেন চেহারায়? কার সৌন্দর্য পেল এই মেয়ে? বাবার কোনো কিছু পেয়েছে বলে মনে হয় না, তবে কি মায়ের? কথাটি ভাবতে আইসের দৃষ্টি পড়ে বড় বড় পাপড়ি বিশিষ্ট দু নয়নের অধিকারিণী মেয়েটির দিকে, যার চোখে খেলা করছে আকাশ ছোঁয়া বিস্ময়। মুখে মিশে আছে অদ্ভুত মুগ্ধতা। আহিস হুট করে আবিষ্কার করলো এ মেয়ের সম্পূর্ণ তার মায়ের মতো হয়েছে। নাক, চোখ, ঠোঁট অবিকল মায়ের মতো। মা মেয়ের সৌন্দর্য মেলাতে আহিস এমনভাবে ডুবে গেছে, বামভ্রুর সাথে লাগোয়া লাল তিলটাও আহিস আবিষ্কার করেছে। এক চিলতে হাসি ফুটে তার ঠোঁটের গহ্বরে, তবে সেটা ঠোঁটে ভাসতে পারে না। পূর্বেই মিহির ডাকে ঘর থেকে বের হয় সে। কি ভাবছে এসব? মাথা ঝেড়ে জোরে শ্বাস নেয় সে। কৌতূহল ঘিরে ধরেছে তাকে। নিজেকে সহজ করে নিয়ে মিহিকে নিজের পাশে দাঁড় করায়। কোনো রকম বাক্য ব্যয় না করে মিহির দিকে ইশারা করে হাঁ করে। এই যে তারা পাহাড়ের বুকে দাঁড়িয়ে মেঘের বৃষ্টিতে ভিজছে। আব্বুকে অনুসরণ করে মিহিও হাঁ করে দাঁড়িয়ে থাকে। টের পায় তার ঠোঁট ভিজে আসছে। হয়তো আরো কিছুক্ষণ হাঁ করে থাকলে পানি জমে গড়িয়ে পড়বে গ্রীপাদেশে। সে ধৈর্য তার হলো না। তার আগেই লাফিয়ে জড়িয়ে ধরল আহিসকে। আহিস কিছুটা শব্দ করে হেসে বলল, এবার রিসোর্টে চলো, আরও অনেক কিছু দেখার আছে আম্মা। মিহি মাথা নাড়ল দুবার। আহিস মুচকি হেসে শক্ত করে হাত ধরল। আহিসও মেয়েকে চোখ ছোট ছোট করে দেখছিল মনিরা। তার কেন জানি দুজনকে একসাথে দেখতে ভালো লাগছে। অবচেতন মন নাড়া দিল। আহিসের পাশে সে দাঁড়ালে তিনজনকে আরো সুন্দর লাগবে বুঝি। এক প্রকার মনের বশীভূত হয়ে মনিরা গুটি গুটি পায়ে এগিয়ে গিয়ে আহিসের পাশে দাঁড়ালো। চোখ ঘুরিয়ে দেখলো তিনজনকে একসাথে। মুখ থেকে কেমন অস্পষ্ট স্বরে বেরিয়ে আসলো, পারফেক্ট ফ্যামিলি। মিহির সাথে কথা বলায় ব্যস্ত থাকায় আহিস মনিরার মনোভাব সম্পর্কে একটু টের পেল না। শাশুড়ির হাতের ছোঁয়ায় ঘর থেকে বের হলো মনিরা। সালেহা বেগম হাসলেন। মনিরা লজ্জায় মাথা নিচু করে নিল। ছি ছি, কি ভাবছে? দুগাল রক্তিম হতেই সালেহা বেগম শব্দ করে হেসে উঠলেন। মনিরা কানে ফিসফিস করে বললেন, মনকে আটকে লাভ নেই, যা হচ্ছে হতে দাও। নীলাচলের বাইরের দিকটা ছিন্ন ভিন্ন খণ্ড অখণ্ড পাহাড় দ্বারা সজ্জিত হলেও ভেতরটা খুব প্রশান্ত। বাহ্যিক দৃশ্য দেখে নাক ছিটকালে অভ্যন্তরীণ সৌন্দর্য থেকে বঞ্চিত হতে হবে। নীলাচল হয়তো মনুষ্য জাতির এক অদ্ভুত রহস্যের প্রতীক। এই যে মানুষের বাহ্যিক দিক থেকে বিচার করে অনেকেই ভুল মানুষকে নিজের সাথে জড়িয়ে ফেলে, আবার অনেকেই সঠিক মানুষকে কদর করতে পারে না।
নীলাচল ছিন্ন ভিন্ন পাহাড়ের অভ্যন্তরের মানুষের সুশ্রী সরল মনের মতোই প্রশান্ত ধরে রেখেছে। কোথাও বিদীর্ণ দিগন্তের ঢালে ঘোরাঘুরি আঁকাবাঁকা রাস্তা, কোথাও পাহাড়ি পাড়া, উপজাতিদের সরল বসবাস, আর তার সঙ্গে রয়েছে রূপালী নদী, শিল্পীর আঁকা ছবির মতোই জীবন্ত বাসভূমি। রূপকথার রাজ্যে যেমন প্রকৃতি মায়া উপচে দেয়, এই পাহাড়ি পাড়াগুলোতেও যেন একরাশ মায়া উপচে দিয়েছেন বিধাতা। ভোরের মেঘেরা যখন খেলতে খেলতে লুকিয়ে পড়ে সূর্যের আগমনে, মেঘহীন পরিষ্কার আকাশ তখন নীলাচল থেকে কক্সবাজার সমুদ্র সৈকতের মনোরম দৃশ্য উপভোগ করার সুযোগ করে দেয়। খোলা চোখে অনায়াসে উপলব্ধি করা যায় সমুদ্রের রোচাটন, বারংবার তীরের বুকে ঝাঁপিয়ে পড়া বিশাল বড় নারিকেল গাছগুলোর হাওয়ার সাথে পাল্লা দিয়ে নেচে ওঠা। পাখি যেমন আকাশে ডানা মেলে পুরো বিশ্ব ঘুরে বেড়ায়, সৌন্দর্য উপভোগ করে, সঙ্গী খুঁজে, খাবারের খোঁজ করে, তেমনি পাখির চোখে পুরো বান্দরবান শহরকে দেখে নিচ্ছে আফিফ। সৌন্দর্যের খোঁজে, মুগ্ধতার খোঁজে চোখ ঘোরাচ্ছে বারবার। বরাবরের মতোই হাতে রয়েছে ছবি তোলার কৃত্রিম যন্ত্রটি। কামিনী বেগম আফিফের মতো উন্মাদ হয়নি, সরল চোখে প্রকৃতির দুর্বোধ্য রহস্য খোঁজ করছেন। বেলা বেশ বাড়তেই আফিফ মাকে তাগাদা দিয়ে বলে, আম্মু চলো, আরও অনেক কিছু দেখার বাকি আছে। কামিনী বেগম হ্যাঁ না কিছু বলেন না, ছেলের পিছু পিছু হাঁটতে থাকেন। বসের ইশারা পেয়ে জিয়াউলও পিছু নেয়। মনটা বেশ খারাপ, বড় স্যাজ ঝেড়েছে ভীষণ। অবশ্য ভুল তারই, সে কেন মেয়েদের সামনে কথা বলতে পারে না। কাল যদি একটা ধমক দিয়ে কয়েকটা কথা শোনাতো, তার কি এক্সট্রা টেনশন করতে হতো? হতো না। মনে মনে পণও করে নিয়েছে সে। এরপর মেয়েটার সাথে দেখা হলে হিন্দিতে দুটো গালি দিবে, আবার ভাবে হিন্দি বুঝে ফেললে তাকে কেলানি খেতে হবে। শেষমেশ ঠিক করেছে কোরিয়ান ভাষায় 3টে গালি দিবে, দিয়েই ছাড়বে। নিজের ভাবনায় ব্যস্ত জিয়াউলের ভাবনায় ফাটল ধরল কারো শক্তপোক্ত পিঠে ধাক্কা খাওয়ায়। থতমত খেয়ে উপরে চাইতেই বসের রক্ত চক্ষু দেখে ভড়কে যায় সে। ঢোক গিলে কামিনী বেগমের দিকে একবার তাকিয়ে মাথা নিচু করে নেয়। আফিফ রাগটাকে হজম করতে পারে না, শক্ত হাতে জিয়াউলের বাহুতে চাপড় দিয়ে গম্ভীর স্বরে বলে ওঠে, আমি না দাঁড়ালে পাহাড়ের বুকে তোমার নামটাও খোদাই হয়ে যেত। লেখা থাকতো, ঘুরতে এসে ভাবনায় নিমজ্জিত এক যুবক পাহাড়ের বুকে জীবন বিসর্জন দিয়ে নীলাচলকে করেছে সমৃদ্ধ। তখন মানুষ স্পটটাকে নীলাচল নয় জিয়াচল বলেই চিনত। আহাম্মক কোথাকার। জিয়াউল যেন নিজের মৃত্যু কল্পনা করে, মানুষের মুখে মুখে আফসোসের সুরও কল্পনা করে ফেলল। মাথা ধরে চিৎকার করে বলে উঠল, না, এ হতে পারে না। আমি বাঁচতে চাই 100 বছর। উপজাতি মেয়েকে বিয়ে করা না পর্যন্ত আমার কিছু না হোক। আমিন। কামিনী বেগম খিলখিল করে হেসে দিলেন। আফিফের রাগ চরমে পৌঁছালেও মায়ের হাসি মুখ দেখে কিছু বলল না। গম্ভীর মুখে হাঁটা ধরল মায়ের হাত ধরেই। জিয়াউল মাথা চুলকে নিজের গোষ্ঠী উদ্ধার করতে করতে হাঁটছে। প্রথমবারের মতো ভুল এবার করেনি, প্রতিটা ঘাসের সংখ্যাও যেন গুনছে সে। ঘুমে বিভোর আফরা মীরা, দুটো মানুষ একই বিছানায় ঘুমিয়েছে, অথচ কারো শরীরের সাথে একটু স্পর্শ লাগেনি। বিছানায় গোছালো এলিয়ে রাখা শরীর, দেখে মনে হচ্ছে মাঝখানে কোনো অদৃশ্য দেওয়াল দুজনকে দুদিকে আলাদা করে রেখেছে। মাঝখানে রাখা ফোন মিনিট 2 হবে বেজে চলেছে। কারো স্মরণের বার্তা পৌঁছে দিচ্ছে ফোনের মালিককে, তবে ফোনের মালিক যে ঘুমে। অপর পাশের মানুষটি বিরক্তিহীন ফোন দিয়ে যাচ্ছে। ঘুম হালকা হয়ে আসে মীরার, চোখ খুলে না, শব্দ অনুসরণ করে হাত বাড়ায় ফোনের দিকে। আন্দাজে আঙ্গুল ছুঁয়ে কানে ধরতেই অপর পাশ থেকে গম্ভীর সুর ভেসে আসে, কেউ যখন লাগাতার ফোন দেয় ধরে নিতে হয় গুরুতর কিছু। মস্তিষ্ক ছোট হয়ে গেছে নাকি? কণ্ঠ চিনতে অসুবিধে হয় না মীরার। ফট করে চোখ খুলে কান থেকে ফোন নামিয়ে দৃষ্টি ফেলতে কিছুটা অবাক হয়। পাশে তাকায়, আফরা এখনো ঘুমে। তার ফোন নয় এটি, আফরার ফোন। রিংটোন এক হওয়ায় বরাবরের মতো ভুল করেছে। কিছুটা হাসল মীরা, নাটকীয় ভঙ্গিমায় বলে উঠল, দুঃখিত জনাব, আপনি যাহাকে ফোন দিয়া উক্ত কথাটি বলিলেন তিনি ঘুমে বিভোর থাকায় শ্রবণ করিতে পারেননি। অনুগ্রহ করিয়া আমাকে বলিলে আমি কৃতার্থ হইব এবং আপনার গুরুত্ব বার্তাটি তাহার কাছে পৌঁছাইয়া দেওয়ার দায়িত্ব পালন করিয়া ধন্য হইব। অন্য সময় হলে হয়তো আদিল তর্কে যেত, তবে সেরকম পরিস্থিতি বা মনোভাব এখন নেই। তবুও কি সে ছেড়ে দেওয়ার পাত্র? নিজেও নাটকীয়তা বজায় রেখে বলল, আমি আপনার কাছে ফোন দিয়েছিলাম জনাবা। আপনি আপনার ফোন না তুলিতে পারিলেও আপনার সঙ্গীর ফোন তুলিতে পারিয়াছেন, যার জন্য কৃতার্থ হলাম। অনুগ্রহ করিয়া নাদিয়া কোথায়, কি করছে খবরটি আমাকে জানাইবেন। রমণী হয়তো মদ খাইয়া মাতাল হইয়া এখনো বিছানায় পড়িয়া রইয়াছে। এটা খুবই গুরুত্বপূর্ণ।
দায়িত্বটি যথাযথ পালন করলে ধন্য হইব। খট করে কল কেটে দিল আদিল। মীরা শব্দ করে হেসে উঠল। এই হাসি স্বচ্ছতার ইঙ্গিত দেয়। ঘুম ঘুম চোখে মীরার হাসি উপভোগ করে আফরা। ঘুম থেকে উঠে নির্ভেজাল সুশ্রী হাসি দেখে হৃদয় তার শক্ত খোলস ছেড়েছে। হুট করে গোছালো বিছানা অগোছালো করে মীরার বুকে মুখ গুজে শুয়ে পড়ে সে। ভীষণভাবে চমকায় মীরা। তার চোখ বৃহৎ গোলাকৃতি হয়ে বেরিয়ে আসার উপক্রম। আফরা চোখ বন্ধ করেও মীরার রিয়াকশন বুঝতে পারে। হেসেই এলোমেলো গলায় বলে, চোখ ছোট কর, চোখ ছাড়া তোকে ভীষণ বাজে লাগবে। এত অবাক হওয়ার কিছুই হয়নি। থেমে যায় আফরা। লজ্জা লাগছে খানিক। মীরা খুব তাড়াতাড়ি নিজেকে স্বাভাবিক করে নেয়। দু হাত প্রসারিত করে আগলে নেয় শক্ত করে। আফরা আবার বলে ওঠে, সারা পৃথিবী একদিকে, তুই অন্যদিকে। আমি তোকেই বেছে নিব মিরু, হোক না সেটা অন্ধকারে ঠাসা কোনো গহ্বর। মীরা চোখ কেমন ভিজে আসতে চায়, আবার ইমোশনাল হয়ে যাচ্ছে সে। মেয়েটা আজ প্রথম তাকে খোলামেলা ভালোবাসা দিল। কতদিন পর সে মেয়েটার আদর মাখা বুলি শুনতে পাচ্ছে। চোখের কানে সে জল লুকোচুরি খেলে। নিঃশ্বাসের দমকে শরীর কেঁপে ওঠে মীরার। আফরা বুঝতে পারে। তড়িঘড়ি করে মীরার বুক থেকে উঠে তেজি দৃষ্টিতে মীরার চোখের দিকে তাকায়। জল লুকাতে পারে না মীরা। মাথা নত করে নেয়। রাগে জল শক্ত হয়ে যায় আফরার। মেয়েটাকে কতবার বলেছে কেঁদে নিজেকে দুর্বল প্রমাণ না করতে, অথচ মেয়েটা কি করছে? রাগ প্রকাশ করতে না পেরে আফরা লাথি বসায় মীরার কোমরে। ঠাস করে নিচে পড়ে যায় মীরা। আহাম্মকের মতো নিজেকে দেখে যখন বুঝতে পারে কি হয়েছে, ততক্ষণে আফরা ওয়াশরুমে ঢুকে পড়েছে। রাগে বিড়বিড় করে কোমর ধরে উঠে দাঁড়ায় সে। এইটুকু ব্যথায় কিছু না হলেও চরম অপমানিত হয়েছে সে। শোধ না তোলা পর্যন্ত ক্ষান্ত হবে না। দরজা খুলে বেরিয়ে যায়। পাশের ঘরটায় নাদিয়ার। কয়েকবার নক করে সাড়া পায় না। নিচে চলে যায় এক্সট্রা চাবির জন্য। হায় তুলে হাত প্রসারিত করে আড়মোড়া ভাঙে সে। পরনে ঢিলা ট্রাউজার টি শার্ট। এলোমেলো চুলে সে আনকমফোর্ট ফিল করে না। এই যুগে সবই স্টাইল। ম্যানেজার ভোরেই বসে পড়ে নিজের জায়গায়। মীরাকে দেখে আর চোখে তাকালো সে। আবার কাজে ব্যস্ত হয়ে পড়ল। কারণ ছাড়া তাকে কিছু মেয়েদের ইফটিজিংয়ের শিকার হতে হয়। কারণ ছাড়া বললে ভুল হবে। বেশ সুদর্শন যুবক হওয়ায় এমনটা ফেস করতে হয়। তবে সে হয়তো ভুলে গেছে সব মেয়ে এমন নয়। ম্যানেজারের এমন ব্যবহার দেখে ভ্রু কুঁচকাল মীরা। তীক্ষ্ণ কণ্ঠে বলল, আমাকে দেখতে পেয়েছেন? ছেলেটি থতমত খেয়ে যায়। হাতে কলম ডায়েরির উপর রেখে আমতা আমতা করে বলল, জি। তাহলে না দেখার ভান করে বসে আছেন কেন? দরকার ছাড়া আপনাকে দর্শন দিতে এসেছি আমি? নাকি আপনি ভাবছেন খানিক সুন্দর বলে অন্যান্য মেয়েদের মতো আমিও আপনার ফোন নাম্বার চাইতে চলে এসেছি? কাল রাতে এই লোকের কষ্টের মুহূর্তগুলো মীরার চোখে পড়েছে। একটা গ্যাংয়ের মেয়েগুলো হয়তো মজা করে ম্যানেজারের পিছু পিছু ঘুরছিল। ম্যানেজার চোরা চোখে চারপাশ দেখে। না, কেউ নেই। বিনীত সুরে বলে ওঠে, আই এম সরি ম্যাম, আমি ভেবেছিলাম। যাই হোক, আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? কথা পেঁচায় না মীরা। নাদিয়ার রুমের চাবিটা নিয়ে হাঁটা ধরে। চারপাশ দেখলে হয়তো কিছুটা বিব্রত হতো সে। কামিনী বেগম অবাক চোখে মীরা যাওয়ার দিকে তাকিয়ে থাকে। মেয়েগুলো যে এই রিসর্টেই উঠেছে সে ভাবতেও পারেনি। খুশিতে আটখানা হয়ে ছেলের দিকে তাকালো সে। আফিফের এদিকে মন নেই। সে কথাগুলো শুনলেও না শোনার ভান করেই অদূরে তাকিয়ে আছে। হতাশ নিঃশ্বাস ফেললেন কামিনী বেগম। ছেলেটার বিয়ে প্রেমে কি সমস্যা সেটাই তিনি বুঝতে পারেন না। বিরক্তি দৃষ্টিতে ছেলের দিকে তাকিয়ে হনহন করে নিজের রুমের দিকে হাঁটা ধরলেন। আফিফ বুঝেও ভাবালিশ। কিছুক্ষণ থেকে নিজেও চলে গেল। দরজা খুলে ঘরে ঢুকছে মীরা। ভেতরে যেতেই কপালে বড়সড় ভাঁজ পড়ে তার। এলোমেলো ঘর, চারপাশ ছড়িয়ে ছিটিয়ে আছে জিনিসগুলো। মদের খালি বোতল 3টে পড়ে আছে ফ্লোরে। বিছানার এক কোণে হাত পা ছড়িয়ে ঘুমিয়ে আছে নাদিয়া। পা জোড়া মাটিতে এসে ঠেকেছে। ভাঙাচোরা জিনিস ডিঙিয়ে নাদিয়ার পাশে বসে মীরা। চুলগুলো এলোমেলো মুখের উপর বিচরণ করছে। হাত বাড়িয়ে চুলগুলো ঠিক করে দিয়ে আস্তে আস্তে বলে ওঠে, কষ্ট হচ্ছে না তো? খুব কষ্ট হচ্ছে, যেন আবারও কষ্ট হয়। ঠিক বুকের বাম পাশটা অনবরত আত্মচিৎকারে ফেটে পড়ে দগ্ধ হয়। আমি কিন্তু মারা যাইনি। তুমি কেন মারা যাচ্ছ? এটা তো ঠিক না। আমাদের আরো কতদিন একসাথে বাঁচার কথা। ক্ষীণ শব্দে হাসে মীরা। নাদিয়ার গালে হাত রেখে ডাকে। কয়েকবার ক্রমান্বয়ে ডাকার পর পিটপিট করে চোখ খুলে নাদিয়া। মীরাকে নিজের ঘরে দেখে খানিক অবাকও হয়। মাথা ধরে উঠে বসে। কিছু মুহূর্ত চুপ থেকে মীরাকে উদ্দেশ্য করে বলে, তুমি এখানে? তোমার ভাইয়া ফোন দিয়েছিল। ব্যাক করো ফার্স্ট। ঘুরতে এসেছো ভুলে গেছো?
মাত্রমে এখানেও ছাড়ছো না। মাঝে মাঝে মদের উপরই মায়া হয় আমার। মদ নিয়ে কটূক্তি একমাত্র আহিসের মুখেই সহ্য করতে পারে নাদিয়া। মীরার কথাগুলো কাটার মতো মস্তিষ্কে বিচ্ছে যেন। চেঁচিয়ে কিছু বলবে তার আগে মীরা গম্ভীর কণ্ঠে বলে উঠল, আমার উপর চেঁচাবে না। ওয়াশরুম থেকে মানুষ হয়ে এসে ভাইকে ফোন দাও। দেখা যাবে ফোন না ধরার অপরাধে এখনই এসে তোমার গলা চেপে ধরলো। মুচকি হেসে বেরিয়ে যায় মীরা। নাদিয়া আর ভাবে না, ভুল বলেনি। দৌড়ে চলে যায় ওয়াশরুমে। ফ্রেশ হয়ে এসে ফোন খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে অবশেষে বিছানার এক কোণে ফ্লোরে পড়ে থাকতে দেখে। রাগে ভাঙচুর করেছে সে, খেয়াল ছিল না। আদিলের ফোন থেকে 22 মিসড কল দেখে চোখ ছানাবড়া হয়ে যায় তার। বড়সড় ঢোক গিলে কলব্যাক করে। রিং হওয়ার আগে যেন ধরে নিত, এমন ভাবে ফোন রিসিভ করে আদিল। অহেতুক কথা বলে সময় নষ্ট করতে চায় না। গম্ভীর কণ্ঠে আদেশ করে, নীলাচল আছো? আজ সন্ধ্যার আগে বাড়ি ফিরবে। নীলাচলের বাইরে এদিকে এক পাও বাড়াবে না। আমার অর্ডার। জেদ ধরে ধানচের দিকে পা বাড়ালে নিজ হাতে তোমার পা কাটবো আমি। সেনানিবাসে বসে আছে নুরুল আলম সিদ্দিকী। গম্ভীর মুখে কিছু একটা ভাবছেন। সামনে এলোমেলো হয়ে পড়ে আছে কতগুলো ফাইল, কতগুলো ছবি। এতক্ষণ এগুলোই মনোযোগ সহকারে দেখছিলেন। রহস্যের মাঝপথে থেমে যাচ্ছেন বারংবার। না সামনে এগোতে পারছেন, না পিছিয়ে আসতে পারছেন। ফুস করে নিঃশ্বাস ফেলে উঠে দাঁড়ান তিনি। চায়ের প্রয়োজন বোধ করছেন খুব করে। কয়েক পা এগিয়ে উত্তর দিকে জানালাটা খুলে দিতেই সায় সায় করে উত্তরে হাওয়া ঢুকে এলো। নাকে মুখে বাড়ি খায়, কাগজগুলোকে উড়িয়ে দেওয়ার বাহানায় নাচিয়ে তোলে। হাওয়ার বেগ পর্যাপ্ত নয় বলেই হয়তো রক্ষা। আবার ফিরে এসে চেয়ারে বসেন তিনি। ইতিমধ্যে চায়ের অর্ডার দিয়েছেন, এলো বলে। চিন্তিত দৃষ্টি মেলে একটি ফটো হাতে তুলে নেন। ছেলে মেয়ে দুজন দাঁড়িয়ে আছে পাশাপাশি। দুজনের ঠোঁটের ভাঁজেই হাসি। হয়তো প্রথম দেখায় যে কেউ বলে দিবে নাইস কাপল, কিন্তু নুরুল আলম সিদ্দিকী বলতে পারছেন না। খটকা লাগছে ভীষণ। গভীর চিন্তায় ফাটল ধরল কারো অনুমতির শব্দে। চা নিয়ে এসেছে। চিন্তিত মুখ নিয়ে চায়ের কাপে চুমুক দেন তিনি। শফিক আলী দাঁড়িয়ে থাকেন, ইতস্তত বোধ করছেন। নুরুল আলম সিদ্দিকী এক পলক জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে নজর ফিরিয়ে নিলেন। শফিক আলী একটি খাম নুরুল আলম সিদ্দিকীর দিকে বাড়িয়ে দিয়ে বললেন, স্যার, দীর্ঘদিন ধরে আপনাদের সাথে আছি, কিছুটা বিচক্ষণতা আমার মাঝেও আছে, সাহস করে কিছু বলতে এলাম। দীর্ঘদিন হলো শফিক আলী ঢাকা নিবাসে আছেন। টুকিটাকি কাজ করে দেন। ছোট এক খুপড়ির মতো বাসা নিয়ে থাকেন। স্ত্রী মারা গেছেন বেশ কয়েকটা বছর হলো। মেয়ে একটা বিয়ে দিয়েছেন। ছেলে চাকরি করে, বউ নিয়ে আলাদা হয়ে গেছে। সংসারের চাপে মেয়েও তেমন খোঁজ খবর নিতে পারে না। নুরুল আলম সিদ্দিকী নিয়ে এসেছিলেন তাকে। সেই যে প্রথম দিন বলেছিলেন বিশ্বাসের মর্যাদা জীবন দিয়ে হলেও রাখবে। আজ পর্যন্ত চোখ তুলে কথা বলেননি নুরুল আলম সিদ্দিকীর সামনে। তাদের সাথে থাকতে থাকতে নিজের মস্তিষ্ককে চতুর করে নিয়েছেন। সাথে শুদ্ধ ভাষাটাও কি সুন্দর আয়ত্ত করেছেন। শুদ্ধ ভাষার মধ্যে অশুদ্ধ ভাষায় কথা বলে নাকি তার লজ্জা করে। নুরুল আলম সিদ্দিকী ভ্রু কুঁচকে খামের দিকে তাকিয়েছিলেন। শফিক আলীর কথায় মাথা নেড়ে সায় দিলেন। দরকার ছাড়া খুব একটা কথা বলা পছন্দ করেন না তিনি। শফিক আলী অনুমতি পেয়েই বললেন, এক সপ্তাহ আগে কথা স্যার, বাড়িতে ফিরছিলাম আমি সন্ধ্যাবেলায়। একটা মেয়ে সামনে দাঁড়িয়ে এই খামটা দিল আর বলল এই খামে সৎ কোনো বড় অফিসারের হাতে দিলে। প্রথমে রাজি হইনি আমি। মেয়েটি তখন এমনভাবে বলল আপনাদের সাহায্য হতে পারে। আমি আর না করতে পারিনি। পরের দিন এসে আপনাকে না পেয়ে ছোট স্যারকে দিয়েছিলাম। 3 দিন পর খামটা ফেরত দিতে বলল কথাটা যেন কেউ না জানতে পারে, খামটা পুড়িয়ে ফেলতে। আমার আর মনে ছিল না। তারপরেই দেখি ছোট স্যার ছুটিতে চলে গেলেন আর আপনি সময় মতো চিন্তিত মুখে থাকেন। তাই ভাবলাম খামটা আপনাকে দেই। মনের ভেতর যেন গরম হাওয়া বয়ে গেল। খামটা এক টানে নিজের হাতের মুঠোয় নেওয়ার ইচ্ছে থাকলেও তেমন কিছুই করলেন না নুরুল আলম সিদ্দিকী। গম্ভীর মুখে অবাকতাও ফুটে উঠল। ধীরে সুস্থেই নিজের হাতে নিলেন। শফিক আলী অনুমতি নিয়ে চলে গেলেন। নুরুল আলম সিদ্দিকী খামটা খুললেন যত্ন নিয়ে। পরিষ্কার হাতে গুটি গুটি অক্ষরে লেখা। লেখাগুলো এমন, শ্রদ্ধেয় লেফটেন্যান্ট নুরুল আলম সিদ্দিকী, অবাক হচ্ছেন না? দিতে বললাম সৎ কোনো অফিসারকে, অথচ লিখছি আপনাকে। সিক্রেট নয় বিষয়টা, তবুও খোলাসা করছি না। কুশলে যাচ্ছি না, এসব আমার সাথে যায় না। আসি মূল কথায়। জেলাটা বান্দরবান। নান্দনিক সৌন্দর্যে ঘেরা শহর। যেদিকে চোখ যায় মুগ্ধতা ঘিরে ধরে। কিন্তু রাত অন্ধকারে বিশাল পাহাড়গুলো যেন দানবের আকার ধারণ করে।
আড়াল করে নেয় মানুষকে দৈত্যদের, ভাজে ভাজে রহস্য রেখে দিনের আলোয় ছড়িয়ে দেয় রূপের বাহার। রহস্য ভেদ করতে যে আপনাকে দরকার। শুনেছি বান্দরবান শহরের প্রতি আপনার দুর্বলতা প্রকট। আপনার অপেক্ষায় রইলাম। আমাকে খোঁজ করে লাভ নেই, কোথাও হাতড়ে আমাকে পাবেন না। আপনার ক্ষমতা বিশাল থাকলেও অন্ধকারে মিশে থাকা রহস্যময়ীকে চিনতে পারবেন না। অযথা সময় নষ্ট। শুভকামনা রইল সিক্রেট অপারেশনের জন্য। স্বাগতম পুরনো সেই রহস্যের শহরে। আমি বহুরূপী ধোঁয়া, কুয়াশার আড়ালে লুকিয়ে থাকা তির্যক রশ্মি, অন্ধকারে মিশে থাকা নিশাচর। পরপর 3 বার চিরকুটটি পড়লেন নুরুল আলম সিদ্দিকী। ঘামছেন তিনি। মস্তিষ্কের মধ্যে কিলবিল করছে বহু পুরনো দাগ কাটা অনুভূতি। ক্রমশ উত্তেজিত হয়ে পড়ছেন। শুধুমাত্র সন্দেহের বশে ভুল সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢের বুঝেছেন। তার কাছে থাকা কোরানো কিছু ফাইলে কিছুই প্রমাণ করবে না। লাগবে উপযুক্ত প্রমাণ, সাক্ষী। এখন মনে হচ্ছে তার ধারণার বাইরে রহস্যের খেলা চলছে, যেখানে চরিত্রের শেষ নেই, সবগুলোই উড়ো ধোয়ার মতো। কিছুটা সময় নিয়ে বসে থাকেন নুরুল আলম সিদ্দিকী। টেবিলের ওপর রাখা পানির গ্লাস তুলে নিয়ে এক চুমুকে পুরোটা শেষ করেন। পকেট থেকে নিজের সিক্রেট ফোন বের করে ঝটপট ফোন লাগালেন। রিসিভ করতে আদেশে কণ্ঠে বললেন, লেফটেন্যান্ট নুরুল আলম সিদ্দিকী স্পিকিং। টিম 1 শুনতে পাচ্ছেন? টিম 2 শুনতে পাচ্ছেন? টিম 3 শুনতে পাচ্ছেন? নুরুল আলম সিদ্দিকী বলছি। সিক্রেট মিশন এখানে সমাপ্তি। ফিরে আসুন নিজেদের স্থানে। শুনতে পাচ্ছেন? ইমিডিয়েট সেনানিবাসে ফিরে আসুন। যন্ত্র মানবের মতোই কথাগুলো বললেন নুরুল আলম সিদ্দিকী। নেটওয়ার্ক আপ ডাউন করছে। কিছুক্ষণ অপেক্ষা করার পর সমস্বরের আওয়াজ ভেসে আসলো। ফিরে আসছে তারা। নুরুল আলম সিদ্দিকী ফোন কেটে নির্জীব হয়ে বসে পড়েন। অসুস্থ মন হয়ে ওঠে উথলা। কুল কোথায় এই রহস্যের? আর কত হারাবে সে? হারানোর বলতে আছেই তো দুটো মানুষ। তারা যে এখন রহস্যের বেড়াজালে আবদ্ধ। ফিরবে তো তার কাছে একদম সহি সালামতে? আরও কিছুটা সময় ভেবে তিনি কঠিন এক সিদ্ধান্ত নিলেন। ছেলের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ফোন দিলেন ছেলের ফোনে। পাহাড়ের ভাঁজের মধ্যে নীলাচলে রয়েছে একাধিক সৌন্দর্য। পর্যটকদের সুবিধার্থে নির্মাণ করা হয়েছে আকর্ষণীয় কাচের টাওয়ার, দৃষ্টিনন্দন সিঁড়ি, গোলঘর এবং চাইনিজ রেস্টুরেন্ট। কক্সবাজারের সমুদ্র সৈকতের বিপরীতে এখানে সৃষ্টি হয়েছে পাহাড়ি সমুদ্রের। যেদিকে চোখ যায় পাহাড় আর পাহাড়। পাহাড়ের এই সমুদ্র প্রকৃতিপ্রেমী মানুষের মনকে হার মানাতে বাধ্য। কঠোর হৃদয়কেও মুগ্ধ হতে বাধ্য করেছে চোখ মেলে দেখতে। কাচের টাওয়ার দেখতে এসেছে আফিফরা। কামিনী বেগম ভীতু চোখে দেখছেন। ভয় করছে কাচ ফেটে না পড়ে যায় তিনি। কাচগুলো উন্নত, দৌড়ালেও ভাঙবে না। বারংবার বুঝিয়েও আফিফের কোনো লাভ পায়নি। তাই আশা ছেড়ে ওপরে ওঠার চিন্তা বাদ দিয়েছে। নিচ থেকে ক্যাপচার নিচ্ছিল সে। পকেটে থাকা ফোন বেজে ওঠে। দরকারি ফোন সে খুব করে বুঝতে পারে। হয়তো ফোন কে দিয়েছে সেটিও বুঝে ফেলেছে। বিরক্ত হয় খুব। বলেছিল একা থাকতে চায়। বিরক্ত নিয়ে ফোন রিসিভ করে। অপর পাশ থেকে নুরুল আলম সিদ্দিকী বলে ওঠেন, লেফটেন্যান্ট নুরুল আলম সিদ্দিকী বলছি। আফিফ মুন্তাসির শুনতে পাচ্ছেন আপনি? কপালে বড়সড় ভাঁজ পড়ে আফিফের। ফর্মাল কথাবার্তা মানে আব্বু হিসেবে নয়, লোকটা অফিসার হিসেবে ফোন দিয়েছে। কর্মকে সম্মান দিয়ে নিজেও বলল, আফিফ মুনতাসির স্পিকিং স্যার। আমরা খুবই দুঃখিত। আপনার 3 মাসের ছুটির আপিল গ্রহণ হয়ে বর্তমানে নাকচ করা হচ্ছে। ইমিডিয়েট আপনাকে ডিউটিতে ফিরতে হবে। মুহূর্তে আফিফের চেহারার রং পাল্টে যায়। বিরক্তির বদলে এক রাশ রাগে সে হানা দেয়। দাঁতে দাঁত চেপে বলে, আমি কেন মানবো তা? কাজে জয়েন হওয়ার পর একবারও ছুটি নেইনি। সরকার যদি আমাকে আমার প্রাপ্য ছুটি দিতে গড়িমসি করে, আমি সরকারকে কেন আনবো? ঠিক সময়ে অব্যাহতির আবেদন পৌঁছে যাবে। পাশে দাঁড়ানো কামিনী বেগম ভীষণ চমকালেন। ছেলের মুখে এসব শুনছেন, তার বিশ্বাস হচ্ছে না। অপর পাশ থেকে নুরুল আলম সিদ্দিকী নিঃশব্দ হাসলেন। ছেলের তেজ তার বরাবরই পছন্দের। এই যে প্রচণ্ড রাগেও নিজেকে কেমন শান্ত করে রেখেছে। নুরুল আলম সিদ্দিকী বললেন, আপনাকে ছুটি দেওয়ার সময় জানিয়ে দেওয়া হয়েছিল যখন তখন মিল যেতে পারে। আপনি একজন সুযোগ্য অফিসার হয়েও এমন কথা বলছেন। বর্তমানে আমরা আপনার ছুটি নেওয়ার পেছনে কারণ উদ্ঘাটন করতে পেরেছি। তার জন্য সরকার আপনাকে সম্মান জানিয়ে ছুটির আবেদন ক্যান্সেল করে সিক্রেট মিশনে পুরোপুরি কনসেন্ট্রেট করতে বলেছে। তার একমাত্র কারণ আপনার মা, যার লাইফ রিস্ক থাকতে পারে। আপনি নিশ্চয়ই এবার বুঝতে পারছেন। যে কোনো প্রয়োজনে ফোন দিবেন। টিম আপনার জন্য রেডি। আফিফ শান্ত হলো। বাবা যে তার সাথে চরম লেভেলে নাটক করছে ধরতে পেরে বলল,
তা লেফটেন্যান্ট নুরুল আলম সিদ্দিকী নিজের পার্সোনাল ফোন দিয়ে সরকারের গুণগান করছে কেন বুঝতে পারলাম না। সরকার কি এর জন্য আপনাকে পদবি বেশি দিবে নাকি? নুরুল আলম সিদ্দিকী জিভেতে কামড় বসালেন। কটমট করে নিজের হাতে থাকা ফোনের দিকে তাকিয়ে বললেন, এখন মনে হচ্ছে তোমাকে আমার মতো বানিয়ে আমি চরম ভুল করেছি। হো হো করে হেসে দেয় আফিফ। গর্ব হচ্ছে নুরুল আলম সিদ্দিকীর। তার শিক্ষা তার ছেলে ঠিক সময়ে ঠিক কাজে খাটাচ্ছে। এর থেকে পরম পাওয়া আর কি হতে পারে? আফিফ হাসতে হাসতেই বলল, ধরতে যখন পেরেছো, আশা রাখছি বাধা দিবে না। তোমার বউকে খুব শীঘ্রই তোমার কাছে পাঠিয়ে দিব। বউয়ের চিন্তাতেই তো ঘুম হারাম। নুরুল আলম সিদ্দিকী লজ্জা পেলেন না। ছেলের সাথে বন্ধুত্বের সম্পর্ক তার, কত কথা হয়। নিজেও রসিকতা করে বললেন, বিয়ে করো, তখন তুমিও বোঝার কিছু বুঝবে না, ডিউটিতে মন বসবে না, মিশনে যেতে ইচ্ছে করবে না। কথাটা শুনে আফিফ সিরিয়াস হয়ে গেল। গম্ভীর কণ্ঠে বলল, তার জন্যই আমার জীবনে আম্মু ব্যতীত আর কোনো মেয়ের স্থান হবে না। রাখছি। নাদিয়ার জন্য অপেক্ষা করছিল আফরা মীরা। খিদে পেয়েছে। পেটে কিছু না পড়লে হয়তো রাগটাও মাথা চাড়া দিয়ে উঠবে। নাদিয়া এলো মিনিট 3 পর। মুখটা গোমরা, সিদ্ধান্তহীনতায় ভুগছে সে। ভাইয়ের হুমকি, মনের উচ্চাটন, ভালোবাসা থেকে পাওয়া আঘাত কিছুটা সময়ের মধ্যে বিধ্বস্ত করে তুলেছে তাকে। খানিকক্ষণের জন্য মনে হয়েছিল মরে যাবে। পরে যখন ভাবলো সে মরে গেলে আহিসকে পাবে, পাবে না তো তাহলে মরবে কেন? নিঃশ্বাস নিয়েই না হয় বিশ্বাস নিয়ে খেলবে। তার চেয়ে দৃঢ় বিশ্বাস আহিসও একদিন তাকে ভালোবাসবে। ভাবনায় নিমজ্জিত থেকে আপনার পাশে এসে দাঁড়ায় নাদিয়া। মীরা বিরক্ত দৃষ্টি ফেলে এগিয়ে যায়। আফরা কিছুক্ষণ নাদিয়ার মুখের দিকে তাকিয়ে বলল, হোয়াট হ্যাপেন্ড? এসেছিলাম একদিনের জন্য। আমরা যদি আরও কটা দিন ঘুরে ফিরে কাটিয়ে দিই, তোমাদের প্রবলেম হবে? পেছনে ফিরল মীরা, মুখে বাঁকা হাসি। আফরা কিছু বলার আগেই বলল, কিসের প্রবলেম? আমি তো এটাই বলতে চেয়েছি, ব্যস্ত জীবনে ফিরে যাওয়ার আগে কিছুদিন না হয় পাহাড়ের ভাঁজে ভাঁজে রহস্য খুঁজি। মীরার কথার অর্থ নাদিয়ার বোধগম্য হলো না। আফরা মুচকি হাসল। মেয়ের প্রেমে পড়ে মস্তিষ্ক বিকল হয়ে গিয়েছে, উন্মাদের মতো আচরণ করছে। অন্য সময় হলে মেয়েটা পাহাড়ের রহস্য খোঁজার কারণ জিজ্ঞেস করত। এখন যে মনে আহিস ঘুরে। এগিয়ে সে মীরার পাশে দাঁড়িয়ে বলল, প্রেমে পড়ার ভুল দেখতে পাচ্ছিস? এজন্যই হয়তো প্রেমে আমার অ্যালার্জি। তুই কেন ভুল করছিস? মীরা কিছুটা চমকালেও হাসল। আফরা চোখে চোখ রেখে বলল, আমার প্রেমে মধু নয়, বিষ রয়েছে, গলাধকরণে অযোগ্য। নীলাচল থেকে খোলা চোখে দেখা যায় চট্টগ্রামের কর্ণফুলী নদী। রাতের বেলা চট্টগ্রামের কর্ণফুলী নদীতে অবস্থানরত জাহাজগুলোকে মনে হয় এক একটি গ্রহ নক্ষত্র। ভূমি থেকে আকাশের তারাকে যে রূপ দেখা যায়, চাঁদকে ঘিরে তাদের অবস্থান। কর্ণফুলীতে অবস্থানরত জাহাজগুলো রাতের বেলা নীলাচল থেকে তেমনই মনে হয়। শত হাজার ফুট দূর থেকেও জমিনে ক্ষুদ্র তারার দেখা মিলে। কি অপরূপ তাহার দৃশ্যপট! দিন আর রাতের এই বৈশিষ্ট্যের জন্য নীলাচল পর্যটকদের কাছে আরও বেশি প্রিয় হয়ে উঠেছে। থানচির পথে রওনা হওয়ার কথা থাকলেও মনিরার ইচ্ছেকে প্রাধান্য দিয়ে নীলাচলেই থেকে গেল আহিস। মেয়েটা যখন বলল এই রাতটা থেকে যায় না, আহিস না করতেও যেন যুদ্ধে নেমেছিল। পরিশেষে সুন্দরী রমণীর কাছে গো হারান হেরে সমস্ত ইচ্ছেকে প্রাধান্য দিতে হয়েছে। মেয়েটার প্রতি আলাদা এক মায়া খুঁজে পায় সে, কিন্তু সেটা যে ভালোবাসা নয় তা ঢের বুঝতে পারে। তার মনে যে অন্য কারোর বসবাস। কেউ একদম ঝুঁকে বসে আছে। এতটা বছর পার হয়ে গেল তবুও রয়ে গেছে। মিহির হাত ধরে কর্ণফুলী নামক চাঁদকে ঘিরে তারারূপী জাহাজের খেলা দেখছে আহিস। শাশুড়ি বৌমা কিছুটা দূরে নিরিবিলি সময় কাটাচ্ছে। মিহি একটু পর পর এটা ওটা দেখিয়ে দিচ্ছে আর প্রশ্ন করছে। আহিস হাসি মুখে সব প্রশ্নের জবাব দিচ্ছে। পকেটের ফোন বেজে চলেছে। আহিস ফোন বের করে নাম্বারটা দেখে নিল। মুহূর্তেই তার চোখ মুখে দুশ্চিন্তার গাঢ় ছাপ ফুটে উঠল। এক পলক মিহিকে দেখে নিয়ে ফোন রিসিভ করে কানে ধরতেই অপর পাশ থেকে চাপা স্বর ভেসে আসলো, এই বাড়ির মানুষগুলো খুব অদ্ভুত আঙ্কেল। বিরক্তির শ্বাস ফেলল আহিস। আঙ্কেল? তাকে দেখে আঙ্কেল মনে হয়? দাঁতে দাঁত চেপে বলল, তোকে যে বলছি নাম ধরে ডাকবি, আবার তুই আঙ্কেল ডাকিস? এক থাপড় সব দাঁত ফেলে দেব, অবাধ্য বেয়াদব। অবাধ্য বেয়াদব? বেয়াদব তো অবাধ্য হবেই, সেটা আবার নাম দাগিয়ে বলতে হয়। অপর পাশ থেকে রাগী সুরে বলল, বেয়াদব নিশ্চয়ই বাধ্য হবে না? বয়স কত তোমার? আমি তোমার থেকে কত ছোট জানো? চুপচাপ আমার কথা শোনো, বেশি সময় আমার হাতে নেই। মিসেস নুরি চলে আসবে। আহিস চুপ রইল বাকি কথা শোনার আশায়।
ওপাশ থেকে আসমানি বলে উঠল, আমার মনে হচ্ছে মিসেস নুরি নির্দোষ। সে শুধুমাত্র অনর মাহমুদের হাতের খেলনা। যেভাবে খেলছে সেভাবেই ঘুরছে। এই যে এত ভালোবাসা দেখাই দুজন, অনর মাহমুদের চোখে আমি কোনো ভালোবাসা দেখিনি। বদমাইশ শাড়ি ভেদ করে ফর্সা পেটে নজর দিতে ভোলে না। হাত মুঠো করে নিল আহিস। মেয়ের বুদ্ধি শুদ্ধি লোপ পেয়েছে। রাগী কণ্ঠে কিছু বলবে তার আগে আসমানি বলল, দেখো, বয়সে আমি তোমার ছোট হলেও সম্পর্কে আমি তোমার বড়। সেটা হোক মিথ্যে, সম্মান দিয়ে কথা বলবে। আর এটা বলো না এত ছোট বয়সে ভালোবাসা বুঝি না। আমি যে পরিস্থিতির মাঝে এসেছি, বাস্তবতার চরম কোণগুলো সবই আমার নখদর্পণে। আহিসের রাগ কমে এলো। ভুল বলেনি মেয়েটা। যদি নাই বুঝতো আদিল মাহমুদকে বোকা বানিয়ে তারই বোনকে ভুলিয়ে ভালিয়ে মাহমুদ বাড়িতে ঢুকতে পারতো না, আর না পারতো বাড়ির ছোট ছেলের খোঁজ করতে, না পারতো পাগলটাকে বশে আনতে। আহিস নাটকীয় ভঙ্গিমায় বলল,